হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBH টেস্ট পেপারের সাজেশন পার্টের এসএকিউ কোশ্চেনগুলো সলভ করব। ওকে, আর বলে রাখি যে কেউ যদি মনে করো জাস্ট এই সাজেশন পার্টটা পড়েই পরীক্ষা দিতে যাব, তবে তুমি খুবই বড় ভুল করছো। ওকে, হ্যাঁ, এটা হতে পারে যে আগের সমস্ত সেট করেছো, করে তারপরে এটা করে যাচ্ছ। ওকে, তবে ঠিক আছে, না হলে শুধুমাত্র এটার উপরে ভরসা করে যেও না। ঠিক আছে, আগে থেকেই সাবধান করে দিচ্ছি। তো আজ থাকছে WBH যে টেস্ট পেপার সাজেশন পার্ট। ওকে, এবং অল এসএকিউ পেজ নম্বর C59 এবং C60। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো, প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। দেখো, 1 নম্বর তুমি লিখতে পারো যে কূটনীতির ব্যবহার, বাকযুদ্ধ, মানে 2 নম্বর বাকযুদ্ধ, 3 নম্বর ছায়াযুদ্ধ, যে কোনো দুটো লিখে দিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কিউবা সংকট কবে দেখা যায়? দেখো, 2 নম্বর হচ্ছে কিউবা সংকট দেখা যায় 1962 সালে। ওকে, নেক্সট 3 দাগ, সল্টের পূর্ণরূপ কি? দেখো, সল্টের পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ওকে, আবার স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। ওকে, 4 নম্বর কি বলছে, দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দেখো, দেতাত হচ্ছে উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ, কিন্তু ঠান্ডা লড়াই হচ্ছে উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন প্রক্রিয়া। এই হচ্ছে পার্থক্য। নেক্সট, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরে? দেখো, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেন নিকিতা ক্রুশ্চেভ। ওকে, নেক্সট, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়? দেখো, পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি কি? দেখো, 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটি সভায় বলেন যে গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এবং এই হ্যারি ট্রুম্যানের এই যে প্রতিশ্রুতি, এটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। বোঝা গেল? এবার 8 দাগ, পেরেস্ত্রোইকা কি? দেখো, পেরেস্ত্রোইকা পেরেস্ত্রোইকা বলতে বোঝায় পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে। অর্থাৎ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বা কমিউনিস্ট পার্টির প্রভাব হ্রাস করা। ঠিক আছে, নেক্সট 9 দাগ, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেষারেষি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়, সেটাই ঠান্ডা লড়াই নামে পরিচিত। ওকে, 10 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য, এক আমরা লিখতে পারি জওহরলাল নেহরু, 2 লিখতে পারি নাসের। ওকে, নেক্সট, বহুমেরুতা বলতে কি বোঝো? দেখো, বহুমেরুতা বলেছে, বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন এক অবস্থাকে বোঝায় যেখানে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রে 2 এর অধিক শক্তি বর্তমান, ওকে, বা অবস্থান করে। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে পররাষ্ট্রনীতি, তাই না? তো
প্রথম প্রশ্ন কি রয়েছে, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? দেখো, পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কবে মনে আছে? 1954 সালে। ঠিক আছে, নেক্সট, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। 5টা নীতি রয়েছে, তার মধ্যে একটা বলেছে, তাই না? দেখো, একটা আমরা বলতে পারি যে অন্যের অভ্যন্তরীণ বা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ওকে, নেক্সট নেক্সট কি আসছে? নেক্সট আসছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। ওকে, নেক্সট, সিটিবিটি কি? দেখো, সিটিবিটি হচ্ছে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধের একটি চুক্তি। এই সিটিবিটির পুরো কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ওকে, নেক্সট, পাঁচ দাগ কি থাকছে? এনএএম এর পুরো কথাটি কি? দেখো, NAM এর পুরো কথা হচ্ছে নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। ওকে, আবার রিপিট করি, নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। নেক্সট, 6 দাগ, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়? কটি? 7খানা, তাই না? বর্তমানে যদিও 8টা, কিন্তু 7খানা সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 7, সাপটা এর পূর্ণরূপ কি? সাপটা এর পূর্ণরূপ বলেছে, তো আমরা কি লিখতে পারি? সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তো আবার রিপিট করি, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, এবার 8 দাগ আসছে, NIEO কি? দেখো, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা নতুন আন্তর্জাতিক অর্থনীতির ব্যবস্থা। ওকে, যার পুরো কথা হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ওকে, তো কি হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি, 8 দাগ, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স বলছে ব্রিক্স একটা সম্মেলন যেটি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ওকে, 10 দাগ, G77 বলতে কি বোঝো? G77 বলেছে, দেখো, G77 হলো একটি গোষ্ঠী, যে গোষ্ঠীটি জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধানত জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে। ওকে, নেক্সট কোশ্চেন, 11 দাগ, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? দেখো, সিমলা চুক্তি সম্পাদিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে 1972 সালে কাশ্মীর সমস্যা সমাধান করার উদ্দেশ্যে। ওকে, নেক্সট চ্যাপ্টারে এবার আমরা চলে যেতে পারি। নেক্সট চ্যাপ্টারে কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জ ও বা রাষ্ট্রসংঘ। ওকে, 1 দাগ কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে? কতগুলি? 111টি, তাই না? নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে? কোন কোন দেশ? 5টি স্থায়ী সদস্যের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। তাহলে কে কে হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীন। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ লেখো। দেখো, একটি কাজ বলেছে, আমরা লিখতে পারি যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হলো সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ সংস্থাগুলির কাছ থেকে নিয়মিত কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহ করা এবং সেটিকে সাধারণ সভায় পেশ করা। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? কোথায়? প্যারিসে, তাই না? নেক্সট কোশ্চেন, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালে। কত তারিখে মনে আছে? 1941-এর 14ই আগস্ট। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি বলছে? 6 দাগ, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। দেখো,
নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হচ্ছে স্থায়ী সদস্যের ভেটোদান ক্ষমতা। ঠিক আছে, আমরা আগেও আলোচনা করেছি এটা নিয়ে। কারণ এই নিরাপত্তা পরিষদের ভেটোদান ক্ষমতার জন্যই আজ পর্যন্ত শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া যায়নি। ওকে, 7 দাগ, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। নেক্সট 8 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে পারি সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা করার যে নীতি, সেটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। ওকে, নেক্সট 9 দাগ, ইউনেস্কো এর কথাটির পূর্ণরূপ কি? দেখো, ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো আবার রিপিট করি আমরা জিনিসটাকে, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 10 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। ওকে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? কোন দিনটি? 24শে অক্টোবর। 12 দাগ, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? দেখো, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। যে কোনো একটি নীতি বলেছে, তো আমরা 1 নম্বর বলতে পারি যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত রয়েছে। ঠিক আছে, এটি 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় লেখা রয়েছে। ওকে, আরেকটা আমরা বলে দিই। ঠিক আছে, 2 নম্বর তোমরা লিখতে পারো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি না করে সকল সদস্য রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে বিবাদের মীমাংসা করতে হবে। এটা 3 নম্বর উপধারায় লেখা রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, 13 দাগ গেল। নেক্সট কোশ্চেন কি থাকছে? 14, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? কতজন? 5 জন। ওকে, নেক্সট 15 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? 193তম কি হবে? দক্ষিণ সুদান। ওকে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি, সরকারের বিভিন্ন বিভাগ, তাই না? নেক্সট চ্যাপ্টারে কি আছে? এক, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও। দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলেছে, যদি আইন বিভাগের কার্যকলাপ বা কাজের পরিমাণ কোনো কারণবশত বৃদ্ধি পায়, তখন আইন বিভাগ আইন প্রণয়নের পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব ও কর্তব্য শাসন বিভাগের হাতে অর্পণ করে। তারপর শাসন বিভাগ যে সমস্ত আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে, সেগুলি অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন নামে পরিচিত। বোঝা গেল? খুব সিম্পল। নেক্সট 2 দাগ, রাষ্ট্রকৃত্তিক বা আমলা কাদের বলা হয়? দেখো, প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন, তাদেরকেই আমলা বলা হয়। বোঝা গেল? নেক্সট 3 দাগ, আমলাতন্ত্র বলতে কি বোঝো? দেখো, এই আমরা আমলাতন্ত্র যখন আসবে তখন আমরা এইভাবে লিখতে পারি যে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই কি বলা হয়? আমলাতন্ত্র। ওকে, নেক্সট কোশ্চেন 4 দাগের, আমলাতন্ত্রের যে কোনো 2টি কার্যাবলী চিহ্নিত করো। দেখো, 1 নম্বর তোমরা লিখতে পারো যে দেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। 2 নম্বর তোমরা লিখতে পারো সরকারি নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করা। বোঝা গেল?
নেক্সট কোশ্চেন, 5 দাগ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটা যুক্তি দাও। দেখো, এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর ফলে স্বৈরাচারী প্রবণতা কি রোধ করা সম্ভব হয়। 2 নম্বর আমরা আরেকটা বলে রাখছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ফলে সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়ে ওঠে। ওকে, নেক্সট কোশ্চেন, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে কি কমন্স সভা। ওকে, 7, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটা যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মন্তেস্কু এর প্রতিষ্ঠাতা, তাই না? এর বিপক্ষে যুক্তি দিতে হবে। দেখো, যদি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকরী হয় তবে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে। ফলে কি হবে? শাসন কার্যে দক্ষতার বিশেষ অভাব দেখা দেবে। ওকে, আর তেমনি যখনই নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে, তখন কি হবে? জনস্বার্থ উপেক্ষিত হবে। ওকে, সরি আটকে গেল একটু, উপেক্ষিত হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, 8 দাগের কোশ্চেন কি থাকছে? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো, বিচার বিভাগের স্বাধীনতা বলেছে, তবে 1 নম্বর তুমি লিখতে পারো যে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব ঠিক করা। 2 নম্বর লিখতে পারো বিচার বিভাগের উপর থেকে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত করা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি থাকছে? 9 দাগ, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি? দেখো, নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান হলেও তিনি শাসন বিভাগ পরিচালিত করেন না, ঠিক আছে, বা শাসন বিভাগ পরিচালনা করেন না। কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান না হলেও তার নির্দেশেই দেশের শাসন বিভাগ পরিচালিত হয়। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন 10 দাগ, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে বলেছে, তো আমরা এটা বলতে পারি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, মানে ঠিক নয়। ওকে, এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, কারণ এর বিরোধী করার কেউ নেই তো। নেক্সট 11, দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে? কোন রাষ্ট্রে হতে পারে জানা আছে? দেখো, দ্বৈত বিচার ব্যবস্থা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। নেক্সট চ্যাপ্টার কি থাকছে? ভারতের শাসন বিভাগ, তাই না? প্রথম প্রশ্ন কি রয়েছে? এক দাগ, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে। দেখো, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। 2, রাজ্য আইনসভার নেতাকে। রাজ্য আইনসভার নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী। 3 দাগ, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দেখো, মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে পারি যে রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রী পরিষদের কি সংযোগ স্থাপন করা। ঠিক আছে, 4 দাগ, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে, মানে উপরাষ্ট্রপতির নির্বাচন, তাই তো? দেখো, পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, রাজ্যপাল পদের যোগ্যতা লেখো। কি? প্রথমে একটা হতে হবে যে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর একটা লিখতে পারো যে তার মিনিমাম বয়স 35 হতে হবে, মানে কি কমপক্ষে 35 বছর বয়স হতে হবে মানে প্রার্থীকে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো। 6 দাগ, দেখো, 1 নম্বর লিখতে পারো যে ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করে। ওকে, আর 2 নম্বর লিখতে পারো যে রাষ্ট্রপতির সাথে সরকার তথা কেন্দ্রীয় মন্ত্রিসভার
মধ্যে কি সংযোগ স্থাপন করে থাকে। বোঝা গেল? এটাই, এই দুটো ক্ষমতা লিখে দিতে পারো। তো এবার আমরা নেক্সট কোশ্চেন যেতে পারি। কি আছে? 7 দাগ। কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তি প্রস্তর বলে? কাকে? প্রধানমন্ত্রীকে, তাই না? 8 দাগ। ভারতের সংবিধানে 356 নম্বর ধারায় কি বলা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারায় শাসনতান্ত্রিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে? 9, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। 10 দাগ। ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয়? কিভাবে? ভারতের রাষ্ট্রপতির অপসারণ, তাই তো? দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। বলছে এক্ষেত্রে 14 দিন পূর্বে পার্লামেন্টের যে কোনো কক্ষে এই প্রস্তাবটাকে উত্থাপন করতে হবে। ওকে, এবং প্রস্তাবটি উভয় কক্ষের 2/3 সদস্যের সম্মতি পেলে তখন রাষ্ট্রপতি অপসারিত হয়ে যাবে। ওকে। 11 দাগ হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? কে করে? রাজ্যপাল, তাই না? 12 দাগ। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে। ওকে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি, ভারতের বিচার ব্যবস্থা, তাই না? ভারতের বিচার ব্যবস্থা। তো প্রথম প্রশ্ন কি থাকছে? ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখকের নাম লেখো। লেখো বলেছে মৌলিক অধিকারের মানে রক্ষার জন্য। তো 1 নম্বর তোমরা লিখতে পারো যে বন্দি প্রত্যক্ষীকরণ, আর 2 নম্বর হচ্ছে পরমাদেশ। ওকে, নেক্সট, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? সরি, দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে, যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে থাকে। ওকে, এবার আসছে 3 দাগ। পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ কি? আমরা আদেশ দিচ্ছি। ওকে। 4 দাগ। ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। ভারতের বিচার ব্যবস্থার যে কোনো বৈশিষ্ট্য বলেছে। তো 1 নম্বর আমরা লিখতে পারি পুরো দেশ জুড়েই এক এবং অখণ্ড বিচার ব্যবস্থা প্রচলিত আছে, যার শীর্ষে, একেবারে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্নে রয়েছে ন্যায় পঞ্চায়েত। ওকে, নেক্সট কোশ্চেন। একটি বলেছে। ওকে, জনস্বার্থ বিষয়ক মামলা বলতে কি বোঝো? মানে পিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তাই তো? পিল বলেছে। তো দেখো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মামলা নয়, শুধুমাত্র জনগণের স্বার্থ সম্পর্কিত মামলাকেই জনস্বার্থমূলক মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলা হয়। বোঝা গেল? এটাই এইভাবে বুঝতে পারে পিল কি, পিআইএল কি। ঠিক আছে, নেক্সট 6 দাগ। সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? দেখো, 4টি এলাকা রয়েছে। 1 নম্বর কি বলো না? মূল এলাকা, পরামর্শদান এলাকা, লেখজারির এলাকা, আর আপিল এলাকা, তাই না? নেক্সট 7 দাগ। সরি, গণ আদালতের কার্যাবলী কি? দেখো, গণ আদালতের কার্যাবলী চেয়েছে, তাই তো? দেখো, লোক আদালত বা গণ আদালতের কার্যাবলী দেওয়ানি সংক্রান্ত মামলার মধ্যেই কি সীমাবদ্ধ। দীর্ঘদিন ধরে চলছে এমন অমীমাংসিত মামলা যদি কোনো আদালত লোক আদালতে পাঠায়, তাহলে লোক আদালত কি করে? লোক আদালত বা গণ আদালত তার বিচার করে। ওকে, তারপরে এটা লিখবে যে গণ আদালত আসলে আপোষ মীমাংসার উপর গুরুত্ব আরোপ করে থাকে। এই আদালতের মূল কাজ বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে একটি পারস্পরিক সমঝোতামূলক বা মানে সিদ্ধান্তে আসা। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 দাগ। সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে
সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা। দেখো 1 নম্বর, তাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর তুমি লিখবে যে 5 বছরের কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত থাকতে হবে, অথবা 10 বছর কোনো হাইকোর্টে ওকালতির কি অভিজ্ঞতা থাকতে হবে। এই দুটোর মধ্যে অপশন রয়েছে, যে কোনো একটা থাকলেই হবে। ওকে, আর একটা বলে রাখি, তোমার যেটা মনে হয় লিখো। 3 নম্বর, যে রাষ্ট্রপতির দ্বারা বা রাষ্ট্রপতির মতে তাকে একটা বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে, একজন ভালো আইনজ্ঞ। ওকে, এবার আসছে 9 দাগ, আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কি বোঝো? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যথাবিহিত আইনের মাধ্যমে দেখে যে আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করছে কিনা এবং তার স্বাভাবিক ন্যায়নীতির লঙ্ঘন করছে কিনা। ঠিক আছে, বলছি এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের হাতে নেই। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান হাইকোর্টের সঙ্গে, দেখো ভারতের বর্তমান হাইকোর্ট কিন্তু 25টা, আগে 21টা ছিল, বর্তমানে 25টা। 11 লোক আদালতের জনক কে? PN ভগবতী। ওকে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি, তাই তো? নেক্সট চ্যাপ্টারে কি রয়েছে? 1 দাগ, গ্রাম পঞ্চায়েতের সবাই কে সভাপতিত্ব করেন? কে করে? দেখো, গ্রাম পঞ্চায়েতের সবাই সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান। ওকে, 2 দাগ, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট আসনের 50%, মানে 50% আসন সংরক্ষিত রয়েছে। 3, জেলা সংসদের প্রধান কাজ কি? জেলা সংসদের প্রধান কাজ বলেছে, তাই না? দেখো, জেলা সংসদের প্রধান কাজ হলো জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা। ওকে, নেক্সট 4 দাগ, বড় কমিটি কি? বড় কমিটি বলেছে বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে বড় কমিটি। ওকে, যার আইন, ক্ষমতা, কার্যাবলী রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলকাতার 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করেছে, আর এই বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ওকে, 5 দাগ, ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? ক্ষুদ্র জেলাশাসক বলা হয় SDO কে। ওকে, নেক্সট কোশ্চেন 6 দাগ, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? ন্যায় পঞ্চায়েত, দেখো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে 1973 খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করে বা করতে পারে। ওকে, এবং এটি গ্রাম স্তরের যে ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? দেখো, ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। নেক্সট, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে কি? জেলা পরিষদ। সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত এবং মধ্যমে পঞ্চায়েত সমিতি। নেক্সট 9 দাগ, জেলা শাসকের দুটি কাজ। দেখো, 1 নম্বর কাজ তোমরা লিখতে পারো জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা। 2 নম্বর কাজ জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্মের তত্ত্বাবধান করা। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 10 দাগ, পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। দেখো, 1 নম্বর তোমরা লিখতে পারো যে বেআইনি গৃহ নির্মাণ রোধ করা। 2 নম্বর পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। বোঝা গেল? 11 দাগ, গ্রাম সংসদ কি? দেখো, গ্রাম সংসদ বলছে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠন হয় সেটাই গ্রাম সংসদ নামে পরিচিত। ওকে, নেক্সট, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? দেখো, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ওকে, তো এসএকিউ পার্ট শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।
আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধু হেল্প করতে পারে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। চলো।